রক্ত দিচ্ছি, আমরা যারা রক্ত দিয়ে আসলে জুলাই আনছি, এই সরকারকে ক্ষমতায় বসাইছি, আমরা আসলে কারা? আমরা তো এই রিক্সাওয়ালার সন্তান, আমরা তো কৃষকের সন্তান, আমরা তো জেলের সন্তান, আমরা তো ভূমিহীনদের সন্তান। এইখানে তো এই সালামদের সন্তান বা যারা লুটেরা, যারা পাচার করে কোটি কোটি টাকা বানাইছে, তাদের ছেলেমেয়েরা তো রাস্তায় নামে নাই, তাদের ছেলেমেয়েরা তো রক্ত দেয় নাই। দিছে? বলেন দিছে? কারা রক্ত দিচ্ছে? আমাদের সন্তানরা রক্ত দিচ্ছে। আপনাদের সন্তান আমরা নাকি? সেই আমাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসে তারা আইন বানায়, আমাদের জমি নিয়ে যাওয়ার আইন। চিন্তা করেন খালি। এবং কাদেরকে দেয় সেই জমি? সেই জমি দেয় সেই লুটেরাদের, সেই মাফিয়াদের, সেই যারা টাকা পাচার করে তাদেরকে দেয়। এই আইনকে আমরা মাইনে দিব? আমরা সেই জন্য রক্ত দিচ্ছি। তাহলে কি করতে হবে? সেই আইন বদলাইতে হবে। সেই আইন বদলানোর কথা বলতেছে আমাদের কাইয়ুম ভাই, জকিরময় বড়ুয়া ভাই, এরা অনেকদিন ধরে কাজ করতেছে এই আইন বদলানোর জন্য। সেই আইন বদলানোর সংস্কার করা লাগবে, লাগবে কিনা? তাহলে কি করা লাগবে? সংস্কার করা লাগবে। কি করা লাগবে? এই আইনের আমরা সংস্কার চাই। আমাদের কৃষকদের জমি, আমাদের সরকারদের জমি খাস জমি বানায় আর বড় লোককে দেওয়া যাবে না। আমাদের পিতামাতার জমি আমরা পাবো নাকি? তাহলে এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার, এই মুহূর্তে দরকার বাঁচার জন্য দরকার। ঠিক আছে, বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। লামিয়া ইসলাম, লামিয়ার জন্য ধরে একটা হাততালি দেই, কারণ তার বিয়ের হাতের মেয়েটি শুকায়নি, সেই সংসার রেখেই সে যুদ্ধে নেমেছিল। সেই যোদ্ধার জন্য কি ধরে একটা হাততালি হবে না? এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বরাবর বাংলাদেশের সবসময় নির্যাতিত নিপীড়িত যে মানুষজন, শ্রমিক, সেই শ্রমিকদের প্রতিনিধি, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সম্মানিত সভাপতি পিন্টু মিয়া, পিন্টু মিয়াকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সমাবেশ, আজকের ভূমিহীন আন্দোলন, বাংলাদেশ কৃষক রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন এবং বাগদা ফার্ম উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন, যারা শুনছেন, সবাইকে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করব। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছেন, আইনের কথা শুনেছেন, সংবিধানের কথা শুনেছেন। সংবিধান নাকি বলেছে এদেশের মালিক হচ্ছে জনগণ। আমি বলতে চাই, সংবিধানের এই কথা যদি সত্যি হয়, তাহলে আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা হলো এদেশের মালিক। মালিকরা এদেশে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে মালিকদের এই সমাবেশে এরা হলো এই রাষ্ট্রের মালিক। আর একই সাথে বলতে চাই, এই যে পিছনে সচিবালয় আছে, তাদের যারা চাকরি করেন তাদেরকে বলা হয় আমলা। আমি জানি না কোন কারণে তাদের আমলা বলা হয়। তারা তো এই মালিকদের কামলা, এদের পয়সা দিয়ে তাদের বেতন হয়। এই আমলারা এদের কোনো বেতন দেন না, এই কৃষকরা কোনো বেতন পান না। এরা এই দেশের এই আমলাদের, এই কামলাদের, এই বাচ্চাদের খাবার জোগাড় করে। ওনাদের ওই খাতা কলমে দান হয় না, ডিম হয় না, দুধ হয় না, সবজি হয় না। অতএব ওনারা যা খান, এই সমস্ত মালিকরাই সেগুলো উৎপাদন করে। আর এই সচিবালয়ে বসে বসে ওনাদের জমি খাস করে দেয়, ওনাদেরকে গুলি করে হত্যা করার উপরে মামলা ওনাদের নামেই দেয়। অতএব মালিকের বিরুদ্ধে যে সমস্ত কামলা, এই সমস্ত অন্যায় করে, তাদের বিচার করার সময় এসেছে। এই মালিকরাই সেই বিচার করবে। আর একটি কথা বলাই আমি বক্তব্য শেষ করব, সেইটা হচ্ছে এই যে 22 সালে এই সাউদারকে গুলি করা হয়েছিল, 22 সালে ক্ষমতায় কারা ছিল তারাই গুলি করেছে। এবং আজকে যারা বলতে চায় নির্বাচন দিলেই নাকি সকল কিছুর সমাধান হয়ে যাবেন, তারাই 22 সালে গুলি চালিয়েছিল এবং তারাই হত্যা করেছে সাঁওতালদের, এবং তারাই বিচার করে নাই, তারাই সাঁওতালদের নামে মামলা দিয়েছে এবং তারাই ভূমি
সাঁওতালদের উচ্ছেদ করেছে এবং বিগত 11 বছর আগে যে 25টা ব্যক্তিকে উৎখাত হয়েছে, এদেশের মালিকরা উৎখাত করেছে। সেই 25টা বিভিন্ন সময় গার্মেন্টস শ্রমিকদের ভুল করেছে। একজন গার্মেন্টস নেত্রী এখানে বলেছেন যে আমরা পেটে দায়ে গার্মেন্টস শ্রমিক হয়েছে। আমি বলতে চাই এই ফ্যাসিস্ট বিগত দিনেও ক্ষমতায় ছিল। 2000 সালে ইপিজেডের শ্রমিকদেরকে হত্যা করেছিল। সেই মামলা তৎকালীন জননিরাপত্তা আইনে শ্রমিকদের নামে মামলা দিয়েছে এবং 2006 সালে গাজীপুরে সোহাগকে হত্যা করেছিল। বর্তমানে যারা নির্বাচন খেলা করে তারাই সেদিন গুলি করেছিল, শ্রমিকদের নামে মামলা দিয়েছে। অতএব হত্যা করবে তোমরা, মামলা দিবা যারা খুন হবে তাদের পরিবারের নামে। অতএব এই সমস্ত বাটপারি আইন আমরা মানি না। আজকে মালিকরা এই রাজপথে এসেছে, আপনারা দেখে যান এদেশের মালিকরা এইখানে উপস্থিত হয়েছে। আপনারা যদি ভালো না হন, আগামী দিনে তারা এই সচিবালয় দখল করে নেবে, সেদিন আপনাদের বিচার হবে। আমি মনে করি আজকে এই যে এখানে কথা বলছি, 1 বছর আগে বলা যাচ্ছিল না। আমরা বলতে চাই যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী স্লোগানের মধ্য দিয়ে। আজকে 1 বছর ফ্যাসিস্ট নয়, কিন্তু বৈষম্য বিরোধীর কোন নজির আমরা দেখছি না। আরো বৈষম্য তৈরি হচ্ছে। এত করে প্রমাণ করে বিভিন্ন সময় অভ্যুত্থানের পরে ওরাই ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে, মালিকরা সব সময় মাঠেই থেকেছে। তাই আজকে সময় এসেছে মালিকরা তার হিসাব বুঝে নিবে এবং এই দেশের ক্ষমতায় মালিকরা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই কামলা, এই বাট্টর, এই যুদ্ধরা আমাদের উপর হামলা করবে, মামলা করবে, গুলি করবে, সেইটা আমরা আর সহ্য করবো না। আমরা আমাদের হিসাব নিব, আমাদের দেশের দায়িত্ব আমরাই নেব। বলতে চাই আগামী দিন এই দেশ শাসনের দায়িত্ব এদেশের মালিকদের নিতে হবে, মানে আপনাদের নিতে হবে। সেই প্রস্তুতি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিট্টু মিয়া, আপনাকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বারবার আমাদের কথা বলতে গিয়ে এই সাধারণ মানুষের যে টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের কথা বলতে গিয়ে কারাবরণ করেছে রাষ্ট্র সংস্কারের সেই কারাবন্দী নেতা, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অর্থের সম্পাদক হৃদয় হক ভূঁইয়া। তাকে অনুরোধ করবো বক্তব্য রাখার জন্য। বহুক্ষণ অনেক জোরে তালি শুনি না, একটা জোরে তালি দেন আমার জন্য। আছেন কেমন আপনারা? আপনারা অনেক কষ্ট করে আসছেন নাকি? আপনারা এরকম অনেক কষ্ট করতেছেন, আপনারা জীবন দিচ্ছেন। আমরা আপনাদের সঙ্গে সেই লড়াইয়ে ছিলাম। আপনারা সাঁওতালদের যে ঘর পুড়াই দিছিল, ওই আন্দোলনে আপনাদের কতজন লোক মারা গেছিল, আমরা ছিলাম। আমাদের ভূমিহীন ভাইদের আন্দোলনের সঙ্গে আমরা অনেকদিন ধরে আছি। কিন্তু আজকে আমি আপনাদের কাছে আসলে খারাপ খবর নিয়ে আসছি। আজকে গণ অভ্যুত্থানের 1 বছর হলো। আমরা আশা করছিলাম কি গত বছরের এই সময়ের পরে আমরা আজকের দিনে, মানে এই 1 বছরের মধ্যে অন্তত আমরা আশা করছিলাম যে আমাদের কিছু কিছু ন্যায্য দাবি পূরণ হবে, ঠিক কিনা? এই দিনের মধ্যে, এই 1 বছরের মধ্যে ধরেন যে এই যে সাঁওতাল ভাইদের যে জমির সমস্যা, এটা সমাধান হয়ে যাওয়া দরকার ছিল। আমাদের কৃষকের যে কৃষি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা আপনার অর্থ উপার্জনকারী, অনেক লোকের কর্মসংস্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের 16 কোটি 20 কোটি মানুষের খাবার যোগায়। কৃষি নিয়ে কাজ হবো, কৃষির আধুনিকায়ন হবো, কৃষির আপনার দাম, কৃষি পণ্যের যে দাম, এগুলোতে কৃষকের আপনার মতামত রাখার সুযোগ হবো। এগুলো তো কোনো নতুন কথা না ভাই। এই যে এখন যারা উপদেষ্টারা আছেন, এই 1 বছর 2 বছর 3 বছর আগে বা মানে সবসময় 1 বছর আগে সবসময় তারা তো আমাদের সঙ্গে আইসা এই কথাগুলো বলতেন, আপনাদেরকে বলতেন, ঠিক কিনা? আপনাদের যখন যে সমস্যা হইতো তারাই দৌড়াই যেতেন এবং একই কথাগুলো বলতেন। তো এখন যখন এই গণ অভ্যুত্থানের পরে এই 1 বছরে আমরা কি আশা করছিলাম যে এই সমস্যাগুলোর সমাধান হইব? আপনারা যে 8টা দফা নিয়ে আসছেন, কিন্তু দেখা গেল কি একটা কোনো কাজ হয় নাই। এবং আমার কাছে খুব আশঙ্কা
আমার কাছে মনে হইতেছে যে এই সরকারের আমলে আর কোনো কাজ হওয়ার কোনো সম্ভাবনাও দেখি না আমি। কারণ কি ভাই? কারণ হলো যে আপনি দেখেন যে গণ অভ্যুত্থানে যারা শক্তি, তারা আজকে এখানে বড় বড় বিল্ডিং, এই যে ঢাকার গুলিস্তানে একটা বড় বিল্ডিং আছে 10 তলা, এটা তারা দখল করতেছে। ওইখানে গিয়ে তারা মনে করেন যে মানে বিভিন্ন দখল লুটপাটের মধ্যে আছে। তারা ঢাকার বাইরে যায়, এনে সামনে এক সেনাবাহিনী, পিছনে এক সেনাবাহিনী, মাঝখানে এরা যায়। এরকম হলে যে আমাদের অভ্যুত্থানের সামনের সারির যারা নেতা, আমাদের অভ্যুত্থানের আর এক অংশ যারা মনে করেন যে 16 বছর 18 বছর ধরে বিভিন্ন রকম নির্যাতন জুলুমের শিকার হয়েছে, সে বিএনপির নেতা কর্মীরা ধরেন যে আজকে এখানে চাঁদাবাজি করে, ওইখানে ধান্দাবাজি করে, ওইখানে খাপলাবাজি করে, ওইখানে তোলাবাজি করে, এইসব ধান্দাবাজির মধ্যে আছে। তো এটা হলো যে বাস্তবতা ভাই। মানে আপনি তো সময় সময় আপনার কে বন্ধু আর কে আসলে সাচ্চা লোক এটা তো আপনি বুঝতে পারেন। এটা হলো যে আপনার আসলে একটা পরীক্ষার সময় পার হয়েছে, যে আপনি এখন চিনে গেছেন যে ভাই কে আপনার বন্ধু কে আপনার শত্রু। ওই শুধু শেখ হাসিনা আপনার শত্রু ছিল না, শেখ হাসিনা শুধু যে আমলারা তারা আপনাদের শত্রু ছিল না, আরো যারা আপনাদের দুর্বলতার, আপনাদের বিভিন্ন কষ্টের কথা, আপনাদের বিভিন্ন অসুবিধার কথা ব্যবহার কইরা আপনাদের সঙ্গে ধান্দাবাজি করছে, আপনাদের রক্ত নিছে, আপনাদের একটা পয়সার মূল্য দেয় নাই, সম্মান দেয় নাই, তারাও ভাই আপনাদের শত্রু। এই শত্রু মিত্র বুঝতে হবে ভাই।